شوف من زمان يعني আমি বেশি কথা বলবো না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। সুনির্দিষ্ট কোনো ঘোষণা নাই, কেউ সিরিয়াস না। এবং বাংলাদেশ পাওয়ার পরে আমরা কেন বাঙালি জাতীয়তাবাদে আমরা বাংলাদেশের মানুষ থাকবো। তাই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদকে বিসর্জন দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ উনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কারাগারে উনি বারবার এসেছেন এবং উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। উনি বাংলাদেশকে আবার 7 নভেম্বরের মধ্যে দিয়ে উনি আবার প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশে এসে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তলাবিহীন একটি রাষ্ট্র থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র পরিণত করেছেন। স্বৈরশাসকের সাথে দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমার নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া সেই স্বৈরশাসককে প্রতিহত করে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বন্ধুগণ, আজকে রাত অনেক হয়ে গেছে এবং প্রধান মেহমানের সামনে আসলে কথা বলার সেই দুঃসাহসটুকু আমাদের নাই। আমি সর্বশেষ যে বিষয়টুকু বলবো, আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে এবং ফেসবুকের মাধ্যমে আমরা একটি বিষয় এখন জানতে পারছি, এই সরকারের সর্বশেষ ধ্বংসের জন্য তারা একটি পথ নাকি খুঁজতেছে এবং বাংলাদেশে তারা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক তার মাথার নিয়ে তারা একটি ষড়যন্ত্র করতেছে। তাই আজকের প্রধান মেহমানের কাছে আমাদের আবেদন থাকবে, আমি জানি আপনারা সবাই জানেন, বাংলাদেশের সমস্ত মানুষ জানেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। এটা কাউকে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমি ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার মধ্যে যেমন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল, তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথার নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমি আমার নেতার কাছে এই দাবিটুকু রাখবো। আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে 85-90 বছর আপনাকে হায়াত দিয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে অনেক কিছু দিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের অন্তরে একটি মাত্র ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং জিয়া পরিবার এবং বাংলাদেশের 16 কোটি মানুষের নয়নমণি, তার মাথার উপরে যেন কোন ধরনের আঘাত না আসতে পারে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনার সবার আগে অগ্রণী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বক্তব্যের মধ্যে রেখেছেন, যদি কারো কোনো বক্তব্য যদি আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা দীর্ঘদিন ওয়ানের নির্যাতন, এই স্বৈরশাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাকশাল, জনক হাজারীর পরিবার, শামীম ওসমানের পরিবার, তাহের মকবুলের তাহেরের পরিবার, এরকম শেখ হাসিনার বর্তমান বীর মাসুদ শাহী, মুর্শিদ কামাল কুমারের ভাষার মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রে সম্মানিত মানুষের মানহানি হচ্ছে। তাই মানুষ সহ্য করতে পারছে না। আপনার সামনে এটা বক্তব্য রাখার জন্য আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বশেষ আমরা আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে আপনারা এখানে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন, তার উত্তর অবশ্যই আছে। একটি প্রধান প্রশ্ন যেটা আমার বন্ধু এখানে বলেছেন যে আমরা কেন ব্যর্থ হলাম 5ই জানুয়ারি নির্বাচনে, কেন আমরা প্রতিহত করতে পারি নাই বা নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করতে পারি নাই। এর অনেকগুলো কারণ, যে কারণগুলো এখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি। কারণ বাংলাদেশে এত বড় আন্দোলন আগে কোনদিন হয়েছে বলে আমার জানা নেই।
কিন্তু আন্দোলনটা হয়েছে রাজধানীর বাইরে। আমরা যখন আন্দোলন করেছি অতীতে, আমি 1955 সালে, এখানে আপনাদের অনেকের তখন জন্ম হয়নি, আমি প্রথম ভাষা আন্দোলনে কারাবরণ করি। তখন আমার বয়স মাত্র 16 বছর, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। তখন থেকে যত আন্দোলন দেখেছি, এইবার যে আন্দোলন, এই আন্দোলনের রূপ আগে কখনো দেখি। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনে আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারি নাই ঠিকই, কিন্তু নির্বাচন প্রতিহত করার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। দেশের মানুষ ভোট দিতে চায় না, ভোট দেয় না। 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হয়েছে। সেখানে প্রায় 5 কোটি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেন। 9 কোটি ভোটারের মধ্যে 5 কোটি ভোটার ভোটই দিতে পারে, চায় না, যাওয়ার প্রয়োজন পড়ে। আর বাকি যেগুলো গেছিল ওগুলো তো আপনারা জানেন না, সব মিলেমিশে কাজ করেছে, আপোষের কাজ। কেন্দ্র দখল করেছেন, ব্যালট বাক্স ছিনতাই করেছেন। সেখানেও কোনো নির্বাচন সত্যিকার অর্থে যে নির্বাচন বোঝায়, সে নির্বাচন হয় না। সেজন্য নির্বাচন প্রতিহত করার ব্যাপারে দেশের মানুষ যে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গঠনমূলক দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা ভেবেছিলাম, আপনারা তো বলবেন যে আপনারা আমাদের হয়তো বলবেন আমরা বোকা বা আমরা ব্যর্থ, কিন্তু আমরা ভেবেছিলাম যে দেশে যে কোনো নিম্নতম গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়, যেখানে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে এটি নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হোক, যেখানে জনমত যাচাইতে দেখা যাচ্ছে 70 থেকে 80% মানুষ একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের পক্ষে তাদের মতামত দিয়েছে। সেখানে একটা সরকার নিশ্চয়ই জনগণের দাবি মেনে নেবে, এবং আমাদেরকে এত বড় আন্দোলন করতে হবে সেটাও আমরা মনে করি না। কারণ সারা বিশ্ব জনমত একটি সর্বদলীয় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন আশা করেছেন। আপনারা দেখেছেন যে শুধু যুক্তরাষ্ট্র নয় বা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত তিনি দূত পাঠিয়েছেন 2 বার তার লোকে, আর নিজে টেলিফোন করে অনুরোধ করেছেন। তো আমরা তো ভাবতেও পারি না যে বাংলাদেশে একটি সরকার থাকবে, যে সরকার শুধু দেশের জনমত নয়, বিশ্ব জনমতকে উপেক্ষা করবে। এটা আমরা চিন্তা করি না। এখানে আপনারা আমাদেরকে বলতে পারেন যে আমরা এখানে ভুল করেছি, কিন্তু আমরা যদি সেদিন সফল হতাম, তখন আপনারা আবার বলতেন যে না, আপনাদের সিদ্ধান্তই সঠিক ছিল। আর তা আমরা সফল হতে পারি নাই বলে আমাদের আজকের এই সমালোচনা। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হলো যে ভবিষ্যতে আমরা আন্দোলনই হোক আর নির্বাচনই হোক, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এটাই এখন 1 নম্বর প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই সংগঠন তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায় পর্যন্ত একটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা আমাদের দলের জন্য
এই যে আন্দোলনের সময় প্রায় ৩০০ মানুষ বিএনপি নেতা কর্মী প্রাণ হারিয়েছে এবং শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার নেতা কর্মী কারাবরণ করেছে। যারা এই ত্যাগ স্বীকার করেছে নির্বাচনের আগের আন্দোলনের মধ্যে দিয়ে এবং গত 5 বছর, তাদেরকে নেতৃত্বের সামনের কাতারে এনে দলকে আরো সুসংগঠিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয় হল, এবং এটা প্রযোজ্য এই বাংলাদেশেও, যেমন আমাদের বিদেশে প্রবাসী যারা আছেন, যারা ওই তখনকার সময়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দান করবেন। একই নীতি আমরা দেশে এবং বিদেশে আমাদের যে সংগঠনগুলো আছে প্রত্যেকের ব্যাপারে একই নীতি অনুসরণ করা হবে। দ্বিতীয় হলো যে যেটা একইভাবে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের জনসংযোগ বাড়াতে হবে। গণবিস্ফোরণ এক জিনিস আর আন্দোলন আরেক জিনিস। আমরা রাজধানীতে কেন গণবিস্ফোরণ হলো না, বা কেন আমরা রাজধানীকে, যেটা হলো আসল জায়গা, সারা বাংলাদেশে যদি আন্দোলন হয় আর ঢাকায় যদি না হয়, তাহলে এবার প্রমাণিত হয়েছে তাতে কোনো লাভ হয়, বড় ক্ষতি হয়েছে। সেই জন্য ঢাকা শহরকে সুসংগঠিত করার জন্য বিশেষভাবে চিন্তা করা হচ্ছে। আপনারা হয়তো ভাবতেছেন হচ্ছে না কেন, এটা অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ আমাদের দল একটি অত্যন্ত বৃহৎ রাজনৈতিক দল এবং সকলেই বিএনপি করে, এবং ঢাকার আমি বলবো 80-85% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষে। যদি ভোট হতো, যদি নির্বাচন হতো, যদি নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশে হতো, তাহলে আমরা 80% আসন আমরা জয়লাভ করতে পারতাম। এটা সারা দেশ নয়, বিশ্বময় এটাই ছিল জনমত। এবং যেহেতু তারা জানতো যে নির্বাচন হলে এবং নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সেখানে বিএনপি ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগ যেতে পারবে না, এইটা জেনেই তারা কিন্তু তারা দেখেছে যাতে শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়া যাতে নির্বাচন করা যায়, এবং সেই উদ্দেশ্যে তারা কাজ করেছে। এবং আমি আপনারা বুঝতেই পারছেন যে সারা বিশ্ব একদিকে আর বর্তমান সরকার আরেকদিকে ছিল, একটি মাত্র কারণে, প্রতিবেশী রাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের কারণে, একটি কারণ। কিন্তু আশা করি সেই কারণ আর বেশি দিন থাকবে বলে মনে করি, এবং এর ফলে আমাদের রাজনীতিক ভূ রাজনৈতিক পরিবেশে একটা পরিবর্তন দেশের মানুষ আশা করে। তৃতীয় হল যে শুধু বিএনপি কে সুসংগঠিত করলে চলবে। এই যে আজকে আপনারা এখানে গিয়েছেন, স্বাধীনতা, গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা আছে কিন্তু দেশে এখন গণতন্ত্র নাই। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেশকে বাঁচাতে হলে, দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে সবচেয়ে আগে যে কাজ, সেটা হল গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তাহলে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য শুধু এই আন্দোলনকে বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের দলের বাইরেও একটা বিরাট জনগোষ্ঠী আছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, ছোট বড় পেশাজীবী সংগঠন আছে, বুদ্ধিজীবী সংগঠন আছে। সকল গণতান্ত্রিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধ করতে হবে। বেগম খালেদাদের নেতৃত্বে যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে হবে, তাহলে আমরা এই আন্দোলনকে আরো জোরদার করতে পারব।
আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার তারা যতই বলুক না কেন, অনেক মন্ত্রী এই কথা বলেন যে তারা আরো আগামী 5 বছর তারা ক্ষমতায় থাকবে। এটা তারা আত্মস্বস্তির জন্য বলে, আত্মতৃপ্তির জন্য। কিন্তু তারা মনে মনে জানেন যে এটা কোনো স্বস্তিকর অবস্থা না। তারা মনে মনে এটা ঠিকই জানেন যে সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসেন নাই। এই দুর্বলতা তাদের বাইরে তারা যাই বলুক না কেন, মনের ভিতরে এই দুর্বলতা তাদের সবসময় আছে এবং থাকবে। এই অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি বর্তমান সরকারের এই উপলব্ধি আসবে, এই উপলব্ধি তাদের মধ্যে আসবে যে দেশে যদি তাদের নিজেদের স্বার্থের কারণে, তাদের নিজেদের মঙ্গলের কারণে, তাদের নিজেদের অস্তিত্বের কারণে দেশে একটি গণতান্ত্রিক সুস্থ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করার উদ্যোগ তারা নেবে। আমি ঢাকাতেও আমাদের নেত্রীও আহ্বান জানিয়েছেন। আমিও আপনাদের সামনে বলতে চাই যে আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে আসুন আমরা দেশকে বাঁচাই, দেশের মানুষকে বাঁচাই, দেশের মানুষের হরণকৃত অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অবাধ নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করে দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। তারা যাকে খুঁজে তাকে ভোট দিক, যে দলকেই তারা নির্বাচিত করুক, দেশের মানুষ তাদেরকে সত্যিকারের নির্বাচিত সরকার হিসেবে গ্রহণ করে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ধরনের কোন নির্বাচন হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ ভোটে সরকার গঠন করবে। হার জিত আছে। আওয়ামী লীগ তো 5 বছর শাসন করেছে। যদি আমরা ক্ষমতায় যাওয়ার পরে যদি দেশ পরিচালনায় ব্যর্থ হই, তখন তারা আবার ক্ষমতায় আসার তাদের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু এখন যে ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থার ফলে দেশে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে। এই শূন্যতা আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বলতে পারি যে কোনো সমাজে, বিশেষ করে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশা, যে গণতন্ত্রের প্রতি যাদের যে ভালোবাসা, যে আকর্ষণ, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এই ধরনের শূন্যতা বিরাজ করা ভয়ঙ্কর হবে দেশের মানুষের জন্য। আমরা সেই জন্যই সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা চাই, যেমন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকারি অবশ্যই কবে করবেন জানি না, কবে তাদের এই উপলব্ধি আসবে বুঝি না, জানি না। তবে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বলতে চাই যে এই শূন্যতা থাকাটা ঠিক হবে না। এবং এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা এখনো আসেন, সমঝোতার মাধ্যমে আমরা এই সংকটের নিরসন করব। কি হবে তাতে? আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন, খুব বড় জোর এটা হবে যে আপনারা পরাজিত হবেন, আবার বিরোধী দলে যাবেন, এর চেয়ে তো বেশি কিছু হবে না। বা আমরা নির্বাচনে যদি সত্যিকার অর্থে নির্বাচন হয়, সেখানে যদি হেরে যাই, আমরা বিরোধী দলে যাব, আপনারা সরকারে থাকবেন, এতে অসুবিধার কি আছে? সেই জন্য আজকে এই সমঝোতার পর উন্মুক্ত করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এটার অনেক কারণ আছে, কারণ আমরা অধৈর্য হলে তো চলবে না। বাস্তব সত্য হল যে এখন দেশে একটি একদলীয় সরকারি দেশ শাসন করছে, সেটা তো দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হতে পারে না। এবং মানুষ মনে মনে যদি প্রত্যেককে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে জিজ্ঞেস করেন, এবং আমি অনেককে জিজ্ঞেস করছি, অনেকে আমাকে বলেন সুপ্রিম কোর্টে তাদের অনেক নাম করা সিনিয়র আইনজীবীরাও আছে, তারা গোপনে
তারা ব্যক্তিগত পর্যায়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন যে এইভাবে তো দেশ চলতে পারে না। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তির একমাত্র পথ হল যে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে তাদের নিজেদের মঙ্গলের জন্য, দেশের জন্য এবং দেশকে বাঁচানোর জন্য। আর যদি তারা সেটা না করেন তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে বৃহত্তর যে ঐক্য, গণতান্ত্রিক সকল গণতান্ত্রিক শক্তি সমূহকে নিয়ে যে বৃহত্তর ঐক্যের কথা আমরা বলছি, সেই ঐক্যের নেতৃত্ব তখন বেগম খালেদা জিয়াকে দিতে হবে এবং আন্দোলনের অন্য কোনো বিকল্প তখন দেশের মানুষের কাছে থাকবে। আজকে সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের যারা এখানে প্রায় 15 লক্ষ বা 20 লক্ষ মানুষ আছেন সৌদি আরবে, তাদের সবাইকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনারা সালাম জানাবেন এবং আপনাদেরকে এইটুকু বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না। রাজনীতিতে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা আমাদের তুলনায় একটু ভালো আছেন এই জন্য যে আপনারা অন্তত বক্তৃতা দিলে আমাদের আব্দুর রহমানকে এখানে এসে কেউ গ্রেফতার করে কাশিমপুর জেলখানায় পাঠাবে। একটা সুবিধা আপনাদের আছে, এটা চয়ন আব্দুল মান্নান আরো যারা এখানে নেতৃবৃন্দরা আছেন সকলের বেলায় প্রযোজ্য। আর আমি বক্তৃতা দিয়ে 3 মাস জেল খেটেছি। কি অপরাধ করে আপনি বক্তৃতা দিয়েছেন? কারণ আমাকে মনে করে যে আমি বোধহয় বেগম জিয়ার সবচেয়ে বেশি সূক্ষ্ম বুদ্ধি দিই। তো ভাবছে এই লোকটাকে বেগম জিয়ার পাশে রাখলে আন্দোলনের সময় যে কোনো মানে সেফ না, গভর্নমেন্ট সেফ ফিল করে না। সেই জন্য এই আমি নভেম্বর মাসে আমি এই কি বলে না চিকিৎসা শেষ করে আমি হাসপাতালে ছিলাম, আপনারা জানেন। আমি ফিরে এসেছি, আসার পরে আমাকে এই আন্দোলনের ঠিক চূড়ান্ত সময়, যখন সত্যিকার অর্থে আন্দোলনের সময়, 8ই নভেম্বর আমাকে জেলে নিল। 8ই নভেম্বর, 8ই ডিসেম্বর, 8ই জানুয়ারি, 8ই ফেব্রুয়ারি, 4 মাসে রিলিজ করেছে। ফেব্রুয়ারি 4 তারিখ। তো এই যে কেন বলে যে এই লোকটারে আটকে না রাখলে বেগম জিয়ার বুদ্ধি থেকে বঞ্চিত রাখতে হবে, কাছে রাখবে। কারণ আমি নির্বাচনের পক্ষে ছিলাম। আমরা এমন একটা পরিবেশ চেয়েছিলাম সৃষ্টি করতে, যেটা আমরা বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করছিলাম, ইউনাইটেড নেশনের সঙ্গে আলোচনা, এরকম একটা ব্যবস্থা করা যায় কিনা যাতে করে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সম্মানের সঙ্গে, সমান অধিকার নিয়ে আমরা নির্বাচনের। তবে বেগম জিয়াও নির্বাচনের পক্ষে ছিল, কিন্তু তারা চায় নাই যে আমরা নির্বাচনে অংশগ্রহণ। যেমন করে হোক যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই জন্যই তারা সমস্ত কৌশল গ্রহণ করেছে। এবং তার মধ্যে একটি অন্যতম ছিল মামলা দেওয়া। আমাদের মহাসচিবের বিরুদ্ধে আমার মনে হয় যে 40টি মামলা আছে, আমার বিরুদ্ধে 18টি মামলা আছে। এখন আমার এমনকি আমার খরিদ করা বাড়ি পর্যন্ত নিয়ে নেওয়ার জন্য, যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই কিন্তু প্রতিহিংসার সম্পর্ক আছে, তো সেটাও জোর করে নিয়ে নিতে হবে। তো এই যে আর আমার হলো যে 6 মাস আগে ঘটনা ঘটছে, কোনো ভাঙচুরের ঘটনা, আমাদের জেলে নেওয়ার পরে আমি বললাম যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, স্যার অভিযোগটা কোনো ঠিক হয় নাই, কালকে সকালে জানাবো। তো কালকে সকালে পরের দিন যখন ওই আদালতে নিয়ে গেল বলে যে 6 মাস আগে কোথায় হাফেজ ইউসুফের কি অনুষ্ঠান ছিল, সেখানে কি পুলিশের ভাঙচুর, সেখানে আমি ছিলামই না। ওখানে আমি যে এফআইআর আমার নাম নাই, কিন্তু দেখে যে সন্দেহ, মানে উনি সন্দেহ হচ্ছে যে উনি জড়িত ছিলেন, এগুলো আমি জেলখানা। তারপরে ওইটাতে জামিন নিলাম, আরেকটা দিল সোনেস, এরকম একটা করে ওইবারে এই গত 3 মাসে 6টা মামলা তারা পুনরায়। তারপরে দেখলো যে আর কোনো মামলা নাই, তখন হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরে তারপরে মুক্তি পেল। তো আমাদের
অবস্থা তখন এরকম একটা পর্যায়ে চলে গেছিল যেটা আমরা আশা করিনি, আমরা সেটা আশা করি। কিন্তু এটা আপনারা বলতে পারেন যে কেন আপনারা আশা করবেন না, কেন আপনারা এখন সেই কথার জবাব দেওয়ার এখন দিয়ে কোনো লাভ নেই। এখন আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এবং ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি বিজয় অবশ্যম্ভাবী ছিল। এবং আপনারা দোয়া করবেন, কারণ বেগম জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমার খুব খারাপ লাগে তারেক রহমানের জন্য। আমরা একসঙ্গে জেলখানে ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2007-2008 সালে। আমার কাছে পরামর্শের জন্য আসতো। তারেককে তো আমি আমার ছোট ভাইয়ের মতোই মনে করি। শহীদ জিয়ার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, আপনারা জানেন। এবং আমার সঙ্গে শহীদ জিয়ার বয়সের মাত্র 2 বছরের তফাৎ ছিল। উনি আমার 2 বছরের বয়সে বড় ছিলেন। সুতরাং আমরা অনেকটা বন্ধুর মতো ছিলাম। এবং বাংলাদেশে এমন কোন উপজেলা নাই, থানায় নাই, যেখানে আমি শহীদ জিয়ার সঙ্গে এক গাড়িতে বসে আমি যাইনি। আমি শহীদ জিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে সারা বাংলাদেশের জন্য প্রধান সমন্বয়ক এবং নির্বাচনী এজেন্ট ছিলাম। আমার সই ছাড়া কেউ বেগম শহীদ জিয়ার ওই পোলিং এজেন্ট হতে পারে নাই বাংলাদেশের কোন ভোট কেন্দ্রে। সুতরাং ওনার সঙ্গে আমার একটা ভীষণ সম্পর্ক ছিল। তাদেরকে সেভাবেই দেখে এসেছি এবং যেখানে আসতো আমরা একই সেলে ছিলাম। ও এক কোনার একটা কামরায়, আমি আরেক কোনার আরেকটা কামরায়। হঠাৎ একদিন আমাকে বললো যে আমার তাকে কোর্টে নিয়ে যাবে এবং তারা রিমান্ড চাই। রিমান্ড চাইলে তো কিছু করার নাই, এটা আদালতের ইখতিয়ার, তো তুমি একটু সাবধানে থাকো। 4 দিন পরে, এবং তারেক রহমান এই কি বলে না, বাগান পছন্দ করতো, বাগান করতো, ফুল চারা লাগাতো, তারপরে বাগানে কিছু ইয়ে করতো, দিনের বেলা হাঁটতো, বিকেল বেলা ওখানে আমাদের একটা চত্বর ছিল, সেই চত্বরে হঠাৎ উনি রিমান্ড থেকে আসার পর তারেক রহমান আর কথা বলে এবং বাগানে যায় না, হাঁটতে যায় না। আমি ওর ঘরে গেলাম, কি হয়েছে? তো চাপা মানুষ, শহীদ জিয়াও খুব চাপা মানুষ ছিল, আমাদের বেগম জিয়াও তাই, খুব মনের মধ্যে রেখে মানে আমাদের মতো উচ্ছ্বাস একেবারে সেরকম উচ্ছ্বাস প্রবণ নন। তো তিনি মনের মধ্যে রেখেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলতে চাই, কারণ হাঁটতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আর হাঁটতে পারছে না, তাকে ধরে হাঁটতে হবে। তখন সে বলল যে তার উপরে যে নৃশংস অত্যাচার নির্যাতন হয়েছে তখনকার সরকার, তারা তাকে তার হাত বেঁধে উল্টা দিক দিয়ে ওই যে ফ্যানের সিলিং এর যে কাপড়িক আছে আংটা, সে আংটার মধ্যে দড়ি দিয়ে বেঁধে তাকে উপরে তুলে তারপরে ছেড়ে দিচ্ছে, একেবারে মাটির মধ্যে পড়ে গেছে। এবং তাকে তার নাম্বার, যেটা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হল নাম্বার, মানে স্পাইনের নিচে এবং কোমরের উপরে যে হাড়টা, এটাতে কিন্তু প্যারালাইজ হয়ে যাওয়ার কথা। আমিও একবার প্রায় সেরকম হয়ে গেছিলাম, এটি নির্বাচনী ইলেকশন মঞ্চ থেকে ভেঙে পড়ে গেছিলাম, আমার সে অবস্থা হয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি অল্পের জন্য। এটা যদি হয়, এটা নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে যায়, সম্পূর্ণ অবশ। আমি ভয় পেয়ে গেলাম। তো আমি তাদেরকে বললাম যে কোনো ট্রিটমেন্ট নাই, কিছু নাই। তারা কয়েকদিন ট্রিটমেন্ট করে পাঠিয়ে দিয়েছে। তারা তো চেয়েছিল তাকে মেরে ফেলতে, সেটাই ছিল উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য ছিল একটাই, যাতে সে যাতে সার্ভাইভ হয়, কারণ তিনি তো আমাদের ভবিষ্যৎ নেতা। সুতরাং বিএনপি যাতে ভবিষ্যতের নেতৃত্ব শূন্য হয়ে যায়, সেই জন্যই তো ছিল এই ষড়যন্ত্র।
যাই হোক, তারেক রহমান আমার কাছে কিছুদিন পরে এসে বললেন যে আজকে আমার আবার আদালতে হাজির আছে, আমি কি করব? আমি যে ইউ মাস্ট ডিসক্লোজ এভরিথিং। ডকে দাঁড়িয়ে তোমার উপরে যে অত্যাচার হয়েছে এটা তুমি সারা বিশ্বকে জানিয়ে দেবা। ঠিক তাই করে গিয়ে আদালতে দাঁড়িয়ে একেবারে যেভাবে পরামর্শ দিয়েছিলাম একেবারে সমস্ত ঘটনা সে বলে দিল। বাংলাদেশের সব কাগজে তো বেরোলেই, পৃথিবীর সব কাগজে বেরিয়েছে। আজকে সেই তারেক রহমান এখনো কিন্তু পুরোপুরি, যদিও মালয়েশিয়া গেছে, আপনারা ভাবেন না যে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। তার এখনো থেরাপি দিতে হয় এবং এটা এমন একটা অসুখ, এমন একটা জায়গায় আঘাত, যে আঘাতটা খুব সহজে কিন্তু যাদের আঘাত আছে, আমার পিঠে অনেক আঘাত আছে, যাদের পিঠে সমস্যা আছে আপনারা তারা বুঝবেন যেটা অতি সহজে নির্মীয় নয়। তারপরেও সে আরোগ্য লাভ করছে, আমরা আশা করি সে দ্রুত আরোগ্য লাভ করবে এবং তারেক রহমান দেশে ফিরে এসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কান্ডারি হিসেবে আবার আমাদের মাঝে ফিরে আসবে। তার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদেরও তো বয়স হচ্ছে, এখন বয়স তো আর ধরে রাখা যায় না। আপনাদের কাছে যদি কোনো ট্যাবলেট থাকে বয়স বন্ধ করার জন্য, একটা ট্যাবলেট দিতে পারেন, কারণ আমার খুব দরকার এটা এখন। আর তাহলে দোয়া করবেন যাতে করে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। অনেকে বলে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেখানে মন ভালো নাই সেখানে শরীর ভালো কি করে থাকে? শুধু আমার ব্যাপারে না, প্রত্যেক দিন সুপ্রিম কোর্টে কোনো না কোনো জেলা, আমার নিজের নোয়াখালী জেলা বাদই দিলাম, কোনো না কোনো জেলার নেতা কর্মীদের জামিনের জন্য দাঁড়াতে না হচ্ছে, তাদের জন্য ইয়ে করতেছে। আমাদের নেতা, আমাদের ডক্টর মোশাররফ হোসেন এখনো জেলা, হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম কোর্ট তার জামিন বাতিল করে। স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের জাতীয়তাবাদ ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভার আজকের এই সম্মানিত সভাপতি, তাকে নিয়ে কিছু বলতে হবে। যেই নেতার জন্ম না হলে প্রত্যেক অর্থে বাংলাদেশ স্বাধীনতা নেওয়া যায় না। যেই নেতার জন্ম না হলে আজকে আমরা একটি পাসপোর্ট নিয়ে এই সৌদি আরবের তথা সারা বহির্বিশ্বে অবস্থান করতে পারতাম কিনা আমরা জানি না। সেই নেতা, যেই নেতার জীবদ্দশায় শুধু মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, সেই নেতার যোগ্য উত্তরসূরি আমরা আজকে তাকে পেয়েছি। তাই অনেক কিছু বলতে ইচ্ছে করে এবং সেই নেতার যোগ্য উত্তরসূরি রয়েছে আমাদের বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে তথা বাংলাদেশের উন্নয়নের যে জোয়ার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেই উন্নয়নের জোয়ারকে বহির্বিশ্বে তথা বাংলাদেশকে উন্নয়নের শীর্ষ প্রান্তে এগিয়ে নিয়ে গেছিলেন। সে আর কেউ না, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসুন আজকে সবাই সংঘবদ্ধ হয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আরেকবার দেশের মানুষের, গণমানুষের মুক্তিতে, গণতন্ত্রের মুক্তিতে, অর্থনীতির মুক্তিতে আজকে 111 আমার এই নেতার প্রতি যে জুলুম নির্যাতন হয়েছিল আমরা সেটা ভুলিনি, ইনশাআল্লাহ ভুলবো না। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে। এবং সম্প্রতি হাসিনার আমলে আমার এই নেতাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। ইনশাআল্লাহ আমরা ভুলিনি, ইনশাআল্লাহ ভুলবো না। সময় আসবে খুব তাড়াতাড়ি, ইনশাআল্লাহ বাংলার মানুষ সেই বিচার করবে। ইনশাআল্লাহ আমরা ভুলিনি 111 আমাদের তারুণ্যের প্রতি তারেক রহমানের কে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তিনি এখন চিকিৎসার জন্য গত 6-7 বছর ধরে বিদেশে পড়ে আছেন। তারেক জিয়াকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো এবং দেশের সত্যিকারের গণতন্ত্রের মুক্তি পাবে, এই হচ্ছে আমাদের আশা, ভরসা এবং ডেডিকেশন। আসুন আমরা সকলকে ঐক্যবদ্ধ হই। আজকে বিভিন্ন মিডিয়ায় যখন কথা বলতে দেখি তখন
বুক ভরে যায় যখন আমরা ইন্টারভিউতে জনাব মওদুদ সাহেবকে দেখি। অনেক ব্যারিস্টার রয়েছেন, অনেক জাস্টিস রয়েছেন, তার সংস্পর্শে আসতে যারা আমরা আজকে তাকে কাছে পেয়ে পাশাপাশি করছি, কিন্তু অনেক ব্যারিস্টার আছে, অনেক জাস্টিস আছে যারা তার সঙ্গে বসে আসতে অনেক দ্বিধাদ্বন্দ্ব করে। আমি তার বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সবাই দেখে। আজকে সেই নেতা আমাদের দলের নেতা। ইনশাআল্লাহ আসুন আমরা তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশের সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনি এবং জাতীয়তাবাদ আবার ক্ষমতা আসবে, সেই জন্য সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে, এই প্রত্যয় এখানে ব্যক্ত করি। মুক্তিযুদ্ধের সূচনা, জিয়া মানি স্বাধীনতা, জিয়া মানি এক সাগর রক্ত, আর তাই তো আমরা জিয়া ভক্ত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1970 সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যখন তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন, এক পর্যায়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান হালেই বাংলাদেশে 7.5 কোটি বাংলা ভাষাভাষী মানুষকে বন্দুকের নলের সামনে রেখে যখন পাকিস্তানিদের আতিথ্যতা বরণ করে নিলেন, তখন বাংলাদেশের মানুষ সেই ঝড়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ক্ষমতা আসুক এবং আপনারা যারা আছেন আজকের প্রধান অতিথি সহ স্যার সবাই ক্ষমতা আসার পরে এই ওসমান পরিবারের একটু জেট তদন্ত হওয়া উচিত। একটা পরিবারের কাছে একটা সহজীবী হতে পারে না। একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে এটা চলে না। আমাদের অনেক দুঃখ, বিএনপি 3বার ক্ষমতায় ছিল, যাদেরকে আমরা আজকে গডফাদার বলি, তারা কিন্তু এই দেশেই ছিল। উল্লেখযোগ্য কোন অভিযোগ তাদের বিরুদ্ধে এনে তাদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হয় না বিদায়ী আজকে আমরা বাংলাদেশের লাশের পর লাশ পেতে পারি। আমরা তো জানি বিএনপি ক্ষমতা আসবে, কারণ একটা সরকার যখন তার অত্যাচারের সীমা অতিক্রম করে ফয়সালার উপর থেকে হয়, এটা আমি জানি এবং দেখেছি ফয়সালার উপর থেকে হয়। শুধু মিডিয়া বা মাধ্যম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষ মাঠে নামবে, কিন্তু ফয়সালার উপর থেকে হবে। বাংলাদেশের অত্যাচারের সীমা এমন পর্যায়ে গেছে, এটার ফয়সালা অলরেডি হয়ে গেছে। শুধু আমাদেরকে মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষকে ক্ষমতায় বিএনপি আসবে, ইটস এ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা যে সমস্ত জিনিস, আমরা প্রবাসী যারা আছে, আমাদের চাওয়াপাতি আছে, আমরা শুধু দেশে শান্তি দেখতে চাই, আমরা শুধু দেশে শান্তি দেখতে চাই, এবং সেটা করার দায় দায়িত্ব আমাদের বাংলাদেশ জাতীয় দলের কর্মকর্তা যারা আছেন আপনারাই। আমার অনুরোধ থাকবে যে গৃহীত নামগুলো আপনাকে দেওয়া হয়েছে এটা যেন ফেলে দেওয়া না হয়। আমাদের সম্মানিত কমিশনার জনাব মাকসুদ আলম খোরশেদ ভাই, মাকসুদ আলম খোরশেদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ জানাচ্ছি। মাকসুদ আলম খোরশেদ ভাই এবং স্যারের মুখ থেকে আমরা আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো, এই প্রত্যাশা রেখে এবং সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা সাইফুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি উপলক্ষে আপনারা সবাই আসছেন, মূল্যবান সময় নষ্ট করছেন, আপনাকে সবাইকে ধন্যবাদ। আগামীতে আমরা সবাই আরো বড়ভাবে ঐক্যবদ্ধ হব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। শাওনফুলি এবং অধ্যাপক আনিসুজ্জামান, সুলতানা কামাল, শাহের কবির সব আরো অনেকেই ছিল। তো আমার অনুরোধ থাকবে, সেই সাথে আপনারা ভালো জানেন আরো কিছু নাম এদের সাথে যুক্ত। আসলে আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা আসার পরে what sort of party we are doing, we must be united. আমরা সেই দলের লোক, সেই নেতার লোক। জিয়াউর রহমান যে বন্দুক দিয়ে যুদ্ধ করেছে, এই দেশেও জানাই, পূর্বেও জানাই, পশ্চিমেও জানাই, he fought for the country and we are following him. Try to remember, we have to stay united until the victory comes. We have to stay united, we have to support each other until the victory comes. And inshallah, যে রামিন ভাই বলছেন, সবকিছু উপর থেকে হয়, নো ডাউট। বিপদে করে খাতে আল্লাহ হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক সবাইকে পরিচয় অনুরোধ করছি, যারা বিয়ে থেকে এসেছেন সবাই ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
এখন যিনি বক্তব্য নিয়ে আসছেন তার আগে আমি একটি মিনিট সময় নিব এবং আমাদের সম্মানিত প্রধান অতিথিকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলবো। আজকের আমাদের যে প্রধান অতিথি সুনামধন্য ব্যক্তিত্বের মাঝে আমরা এই সমাবেশ করছি, আমি তার এলাকাতে আমার সৌভাগ্য হয়েছিল শেখ বসুরার যাওয়ার। তার সহনশীল রাজনৈতিক কারণে, গণতান্ত্রিক ধারা রাজনৈতিক কারণে আমি তার বাড়ির সামনে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, একটি ছোট সংগঠনের বিশাল আকারের অফিস। সে অফিসটি ছিল রাষ্ট্র ছাত্রলীগের এবং বাংলাদেশ ছাত্রলীগ, তার পাশাপাশি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্রোহের একটি অফিস। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় যে দুটি অফিস ছিল সেটা জাসদ এবং আওয়ামী লীগের অফিস আমি দেখেছিলাম। সে অফিসটি করার সম্ভব হয়েছিল এই বিপ্লবী নেতার সহনশীল রাজনৈতিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক সমন্বয়ের কারণে। আমি উপস্থিত আলহাজ আব্দুর রহিম, আব্দুর রহমান ভাই, আব্দুল মোহাম্মদ ভাই সহ, জয়ন ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমার সম্মুখে যে রুট লেভেলে তৃণমূল পর্যায়ে যে সমস্ত ছোটখাটো নেতা আছে, ভবিষ্যতে তারা এই ধরনের অন্যায় আচরণ করতে সাহস না পায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অতএব শেখ মুজিবুর রহমান 30,000 জাসদের নেতাগুলিও গাইলেন, একেবারে শুরু থেকে গালি শুরু করে মিথ্যাকে শক্ত করে এমন ভাবে বলবে যেটা আপনারা কোনোদিনই এটা বিএনপি বা 18 দলীয় জোটের লোক কোনোদিন তাদের পক্ষে সম্ভব না। তাই আমি বলি আজকে এই আলেম কৃতি নোয়াখালীর কৃতি সন্তান গর্ব জনাব মাহমুদ আহমেদকে শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আছে জেলা মহানগর বিএনপির সম্মানিত প্রবাসী রাজনীতি করে ঐক্যবদ্ধ সুসংগঠিত সুসজ্জিত করেন আজকে পশ্চিমাঞ্চল বিএনপি একটা পর্বতে পরিণত করেছেন। আমাদের সবচেয়ে বড় ভাই একটা কমিটি করেছিলেন, হয় দুঃখিত। এখন বক্তব্য নিয়ে ভোটের লাথি মেরে জনগণকে পিষ্ট করেছিল। সেখানে আমাদের ছিল নির্যাতন, নানক। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী শ্রমিক ধন্যবাদ সবাইকে। আমি